শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে সকাল থেকে বৃষ্টি, আসলে সকাল থেকে বলতে কি যখনই ঘুম ভাঙছে তখনই দেখতেছি যে বাইরে বৃষ্টি হয়ে গেছে। এমন বৃষ্টি হয়েছে, বারান্দায় যা কাপড় চোপড় ছিল সব দেখি আগের মতো হয়ে গেছে, মানে সারাদিনে যা শুকাইছে সব ভিজে গেছে আর কি আর করে। তো সকালবেলার জন্য রান্না বান্না করবো, বাচ্চারা এখনো ঘুম থেকে উঠে নাই। আজকে হচ্ছে ছুটির দিন, আজকে শুক্রবার না কিন্তু আজকে ছুটির দিন। একটা সরকারি বন্ধ আছে কি যে খেয়াল নেই, যাই হোক। তো সকালবেলা খাবারটা আগে বানাবো। সকালবেলা বানাবো হচ্ছে নুডলস, চাউমিনও বলতে পারেন, তো ওইটা বানাবো আজকে। ওয়েদারটা বলতেছে খিচুড়ি খাইতে আর মাংস খাইতে, কিন্তু মাংসটা গতকালকে রান্না করছি, আজকে আর রান্না করা যাবে না। সকালে রান্না বান্না শুরু করলাম, তো আজকে রান্না করব চাউমিন। তো চাউমিন রান্না করার জন্য ফ্রোজেন সবজি ব্যবহার করতেছি। এখানে আছে হচ্ছে পেঁয়াজের কলি, তারপর হচ্ছে ক্যাপসিকাম আর হচ্ছে গাজর। তো কয়েকদিন আগে যখন আমি এইভাবে নুডলসটা রান্না করেছিলাম, একজন দিদি আমাকে প্রশ্ন করেছিল এই যে সবজিগুলো আমি ফ্রোজেন করে রাখছি এগুলোকে সেদ্ধ করে রাখছি। আসলে ব্যাপারটা কি বলেন তো, এক একটা সবজি এক একভাবে রাখছি। যেমন ধরেন যে গাজর, এটা সেদ্ধ করে রাখিনি, এটা এমনিতেই কাঁচা রাখছি। তারপর ক্যাপসিকামটাও কাঁচা রাখছি, পেঁয়াজের কলিটাও কাঁচা রাখছি। আমি শুধু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম হচ্ছে ফুলকপি, যেটা অনেক আগে শেষ হয়ে গিয়েছে। এখন যেগুলো সবজি দিয়ে রান্না করছে এগুলো সব কাঁচা। তবে আমার মতে যদি আপনি ফ্রোজেন করে রাখেন তাহলে শুধু গাজর আর ফুলকপিটাই বেশি ভালো থাকে। আর এই যে দেখেন, এই যে পেঁয়াজগুলো, অবশ্য পেঁয়াজ কলিটা খুব ভালো থাকে, কিন্তু ক্যাপসিকাম একদমই ভালো থাকে না, এটা রাখবেন না। এটা কেমন জানি হয়ে যায়, রান্না করার সময় হলুদ হয়ে যায়। পেঁয়াজ কলিটা খুবই সুন্দর থাকে। সব সবজি রাখা যায় ফ্রোজেন করে, তবে সবগুলো খেতে ভালো লাগে না আর কি রাখলে পরে। তো এইদিকে হচ্ছে চাউমিন, এটা একটু মোটা মোটা লম্বা লম্বা, সবসময় আমরা এটাই খাই, আমাদের কাছে তো ভীষণ ভালো লাগে। এই তো আমার রান্না করা হয়ে গেছে, সবার জন্য এখন বাড়িতে বেড়ে নেব। এই নুডলসটা মানে চাউমিনটা আগে ঈশানা সারা পছন্দ করতো, কিন্তু ইদানিং খুব একটা পছন্দ করে না, ওদের মনে হয় খেতে ভালো লাগে না। সারা বলে একটু শক্ত শক্ত মোটা মোটা, এর জন্য ভালো লাগে না। কিন্তু আমার কাছে ভালো লাগে, আমার বরের কাছেও ভালো লাগে। আমাদের কাছে ভালো লাগে এই কারণে, এটার ফ্লেভারটা খুব ভালো। মানে নুডলসের যে ফ্লেভারটা থাকে না, ওটা হচ্ছে বাচ্চাদের একটা ফ্লেভার, ওই মশলা আমার একদমই সহ্য হয় না। কিন্তু এইটার ফ্লেভারটা একদমই আলাদা। আমি একটু নিজের মতো করে রান্না করি, উপরে একটু কাঁচা পেঁয়াজ আর একটু কাঁচা রসুন, সাথে একটু কাঁচা কাঁচা মরিচ দিয়ে দিই, এত ভাল লাগে খাইতে। খেয়ে তারপর তোমার খাওয়াই দেবো না। সারা মনের ড্রেস পরছে, হে হে, কি সুন্দর লাগতেছে ঈশানকে, ফাটাফাটি লাগছে। করে কিনবে কেমন গো, লবণ বেশি না? সস তুই কোনদিন সস খেলে, সস না রসুন, আমার সস খেয়ে নিয়ে তো, আমারও সস দিয়ে তো ভালো লাগে না। তুমি আবার ধনিয়া গুঁড়ো নিছো? এই যে পেঁয়াজ রসুন, কাঁচা কাঁচা পেঁয়াজ, তারপর কাঁচা রসুন দিছে, কাঁচা মরিচ, যেটা ফ্লেভারই খাওয়া যায়। সারা দুই ব্রাশ করছ নাই? আগে কই রাইগা তোমারটা কইরা নাও আগে। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল, তাই সকালের খাবার শেষ করে তাড়াহুড়া করে রান্নাঘরে চলে আসছি। আজকে রান্না করব দুইটা আইটেম, খুব বেশি রান্না করব না, কারণ বোঝেনি তো, রান্না যত দেরি করে করব কষ্ট তত বেশি হবে। চুলায় জাল না থাকলে যে রান্না করতে কত কষ্ট হয়। রান্নার কষ্টের চাইতে সব থেকে বড় সমস্যা হচ্ছে রান্না করার সময় আরাম পাওয়া যায় না। চুলার জাল যদি ঠিক মতো না ওঠে তাহলে কি রান্না সুন্দর মতো করা যায়? অবশ্যই যায় না। আজকে রান্না করব মায়ের রেসিপি, মায়ের হাতের সেই ডিমের তরকারি। তো ডিমটা হচ্ছে অমলেট করে রান্না করব। অমলেট করার সময় একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে সুন্দর করে ডিমটা ফেটিয়ে তারপর হচ্ছে এভাবে লম্বা লম্বা করে ভেজে নেব। তো একটা ডিম আমি দুই ভাগ করব, যাতে একটা ডিমে একজনের হয়ে যায় আর কি, একদিন এরকমভাবেই করব আর কি। তো ঈশানা সারাও এই তরকারিটা খেতে পছন্দ করে, তাই ভাবলাম যে এই রান্নাটাই করি, তাহলে ওদের জন্য আলাদা করে আর রান্না করতে হবে না। বাচ্চাদের জন্য আলাদা করে রান্না করতে হলে যে কী পরিমাণ ভেজাল, প্রতিদিনই একটা রেসিপি করা সম্ভব না। এমনিতে আমাদের জন্য 3টা রেসিপি করতে হয়, ওদের জন্য যদি এভাবে একটা করে এক্সট্রা করে করি তাহলে বলেন কতগুলো রান্না হয়। আর একা একা এত কিছু জোগাড় যন্ত্র করে রান্না করতে কিন্তু অনেক সময় লাগে। এর জন্য প্রতিদিনই এমন একটা রেসিপি করি যাতে ওরাও খেতে পারে, আমরাও খেতে পারি আর কি।
তো এদিকে হচ্ছে ডিমগুলো এক এক করে সবগুলো ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা খেয়ে দেখতে পারেন। এই রেসিপিটা খুবই মজার, তবে দেখে আপনাদের হয়তো পছন্দ হবে না, কারণ দেখতে অত ভালো লাগে না। খুবই পাতলা, তেল মশলা একদমই কম ব্যবহার করা হয়, কিন্তু খেতে ভালো লাগে। দেখেন সবাই ঈশান বৈশাখ সাইজে আসছে, তুমি কি সাজছ? মেয়ে সাজছ? কে সাজাই দিছে? নিজেই সাজছ? দেখি তো, বাবা কত সুন্দর লাগতেছে আমার মেয়েটাকে। দেখি এদিক তাকাও, এদিক তাকাও, দেখাও তোমাকে, দেখি তাকাও আমার দিকে। আবার টিপও পড়ছো, তুমি কার টিপ পড়ছো? এটা সুন্দর দেখা যাচ্ছে। যাও দেখাও গো বাবা, এটা দেখাও। তো রান্নাটা শুরুর আগে প্রথমে হচ্ছে যতটুকু আলু আমি এই রান্নাতে ব্যবহার করব ততটুকু আলু প্রথমে সিদ্ধ করে নেব। তারপর হচ্ছে তেল দিয়ে এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়েছি। আপনারা অবশ্যই একটু পেঁয়াজ রসুন আদা বাটা এর মধ্যে ব্যবহার করবেন, তাহলে টেস্টটা দ্বিগুণ হয়। আমার কাছে ছিল না, আজকে করতে ভালো লাগলো না, অলসতা লাগলো, তাই ছাড়াই রান্না করতেছি। তারপর হচ্ছে মশলাটা একটু কষানোর পর হচ্ছে সিদ্ধ করা আলু হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিবেন। তারপর হচ্ছে হলুদ মরিচ লবণ দিয়ে আরেকটু ভাজা ভাজা করে একটু বেশি করে কাঁচামরিচ দিবেন। সাথে হচ্ছে একটু ধনিয়া গুঁড়া দিয়ে এখন আমি জলটা দিয়ে দিলাম। আর এইদিকে হচ্ছে পুঁই শাকের তরকারি রান্না করব ইলিশ মাছ দিয়ে। ইলিশ মাছের সাইজে খুবই ছোট। ওই দিনের মতোই অবস্থা। প্রথমে ভাবছিলাম লেজ আর মাথা দিয়ে করব, কিন্তু লেজ আর মাথা ভাগ করার পর মনে হয় না যে এটা দিয়ে কোনো রেসিপি করা সম্ভব, তাই পুরো মাছটাই নিয়ে নিব আর কি। তো এদিকে হচ্ছে বলক আসার পর সাথে সাথে ডিমগুলো দিয়ে দেবো, যেহেতু তরকারিটা পাতলা পাতলা থাকবে এর জন্য খুব একটা জাল দেওয়ার প্রয়োজন হবে না। আপনারা যদি চান তাহলে এর মধ্যে একটু গরম জল ব্যবহার করতে পারবেন, যেহেতু একটু পাতলা পাতলা হবে, ঝোলটা খুব একটা জাল হবে না, এর জন্য গরম জল ব্যবহার করলে দেখা যায় ভালো হয়। তো এদিকে হচ্ছে ইলিশ মাছটা কাটতে আসলাম, ছোটো ছোটো পিস করে হচ্ছে কাটবো, পুঁই শাকের তরকারি রান্না করব তার জন্য। এই তো আমার ডিমের ঝোল রান্না হয়ে গেল। আপনাদের হয়তো দেখে পছন্দ নাও হতে পারে, খুবই কম মশলা দিয়ে রান্না করছি আজকে, আর ডিমগুলা ঝোল খেয়ে একদম ফুলে ফুলে আছে। এরপর রান্না করবো হচ্ছে পুঁই শাকের তরকারি। এখানে একটা আস্ত ইলিশ মাছ নিয়েছি, বোঝে নিয়ে একটা পুঁই শাকের তরকারি রান্না করতেছি আস্ত ইলিশ মাছ দিয়ে, ভাবা যায়? হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে এখানে জিরে ফোড়ন দিয়েছি, একদম মাছটা ভেজে তারপর হচ্ছে এর মধ্যে পুঁই শাকটা দিয়ে দেবো। আর এই পুঁই শাকটা হচ্ছে আমার বাপের বাড়ির পুঁই শাক, এটা স্বাদই আলাদা, রান্না যেমনই হোক পুঁই শাক তো স্বাদ হবেই। পুঁই শাক হচ্ছে আমারও ভালো লাগে, আমার বরেরও ভালো লাগে। এখানে একটু ছোটো ছোটো সাইজ করে আলু কেটে দিয়েছি যাতে ভাল লাগে খেতে আর কি, যেহেতু একটু ঝোল ঝোল করবো। আর হচ্ছে একটু রসুন দেব। অনেকেই ইলিশ মাছের তরকারি রান্না করলে বা রেসিপি করলে তার মধ্যে রসুন দেয় না, তবে আমার কাছে মনে হয় রসুন দিলে স্বাদটা আরও বেশি বেড়ে যায়। অবশ্য অনেকেই আছে যারা রসুনের গন্ধটা নিতে পারে না, তাদের হিসাব আলাদা। এই যে দেখেন ঝটপট হয়ে গেল পুঁই শাকের তরকারি। পুঁই শাকের তরকারি খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খেতে খুব ভাল লাগে। তো এই হচ্ছে আমার আজকে দুইটা আইটেমের মেনু আর কি, পুঁই শাকের তরকারি আর ডিমের তরকারি। আজকে শর্টকাট একটা মেনু তৈরি করলাম আর কি। সময়টা হচ্ছে সন্ধ্যাবেলা, ঈশানা সারা বায়না করতেছিল, তাই ওদেরকে নিয়ে একটু বাইরে যাবো আর কি। এই তো সামনেই যাব, একটু খেলনাপাতি হাতাহাতি করব, একটু কিছু খেয়ে তারপর বাসায় চলে আসবো। আসলে বাচ্চারা তো বোরিং ফিল করে, আমরা নিজেরাই করি, বাচ্চাদের কথা নয় বাদই দিলাম। অবশ্য আমার ইদানিং এমন একটা হয়েছে ব্যাপার যে আমি বাসার ভেতর থাকতে থাকতে আমার মনে হয় যে আমি জেলখানায় থাকি ঠিকই, কিন্তু নিজের চরিত্রের সাথে এমনভাবে মিল হয়ে গেছে যে এখন বাইরে না গেলেও চলে আমার, এরকম একটা ব্যাপার আর কি। তো এখানে এসে একটা পুতুলের দোকানের সামনে দাঁড়ালাম, পুতুলগুলো এত সুন্দর ভাই, এত সুন্দর, তাই মনে মনে ভাবি হাই কোথায় ছিলাম আমরা।
আমরা যখন গ্রামে মেলায় যেতাম এই ধরেন কোনো রকম একটা পুতুল এই চুল টুল লাগানো থাকতো, সেই পুতুলের দাম তখন কিন্তু খুব একটা বেশি ছিল না, কিন্তু বাবা মা কখনো কিনে দেয় না। মায়ের কথা বললে ভুল হবে, বাবা দেয় নাই কিপটা ছিল তো একটু, মনে মনে ভাবতো টাকা পয়সা নষ্ট করবো পুতুল কিনে, খাই আর কাম নাই। আর এখন আমরা আমাদের বাচ্চাদেরকে সবসময় বলি তোমরা কি কিনবা কিনো, পুতুল ইচ্ছা হলে কিনে দিই। আসলে এখনকার অনেক কিছুই পাল্টে গেছে। যাই হোক, এটা মা বাবার বদনাম করে করাটা আসলে উচিত না, তখনকার অবস্থাটা অন্যরকম ছিল। কিন্তু এখন যদি বলি, এই যে ধরেন কয়েকদিন আগে আমার বর গিয়েছিল আমার শ্বশুরবাড়ি, মানে আমাদের গ্রামে গিয়েছিল একটা কাজে। তো এখানে যাওয়ার সময়, যাওয়ার পর আর কি আমার বাবার বাড়িতেও গিয়েছিল। ওইখানে আবার মেলা হয়েছিল, সেই মেলা থেকে মা বাবা আবার ঈশানা সারার জন্য গিফট কিনে রাখছিল, সেইটা আবার আমার বরের কাছে পাঠিয়ে দিছিল। এই যে দেখেন, এখন নাতি নাতিনের জন্য কিন্তু ঠিকই কিনে। আসলে সময়ের সাথে সাথে মানুষের মন মানসিকতা বলেন, মানুষের সামর্থ্য বলেন, সব কিছুই পরিবর্তন হয়, এটাও আমাদের বুঝতে হবে। এই দোকানের পুতুলগুলো এত সুন্দর, বাবারে বাবা অনেক সুন্দর, কিন্তু দামগুলোও ভাই অনেক সুন্দর। একটা পুতুল খুব পছন্দ হয়েছিল, কিন্তু দামের কারণে আর কিনলাম না। তো আমার মেয়ে অনেকক্ষণ ধরে দেখছিল, কিন্তু তার একটাও পছন্দ হচ্ছিল না। কতগুলো যে দেখাইলাম, কিন্তু কোনোটাই পছন্দ হয় না। আমার তো মনে হচ্ছিল সবগুলো আমি নিয়ে যাই, এত সুন্দর সুন্দর পুতুল। তো ঠিক আছে, একটু ঘোরাফেরা করি, আপনাদের সাথে শেয়ার করি আমরা কি করি না করি, এই আর কি।